আপনারা ডিসপ্লেতে একটা ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে ফ্যামিলি ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। তো অন্নপূর্ণা যোজনার জন্য আপনার ফ্যামিলির পুরো ডেটাটাকে এরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কালেক্ট করতে চাইছে এবং দেখতে চাইছে যে আপনার ফ্যামিলি কোন অবস্থায় আছে। আর আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনার ফর্মটা যতদিন না পর্যন্ত পুরোপুরি কভার করা যাচ্ছে, তো ততদিন পর্যন্ত আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তো তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন কতদিন পর্যন্ত না 90 দিন পর্যন্ত পাবেন, যেহেতু 90 দিন ধরে এই জিনিসটা এই ফর্মটা ফিল আপ করা চলবে। তো 90 দিন পর্যন্ত আপনারা এই লক্ষ্মীর ভান্ডারের যে টাকাটা আপনারা পেতেন, তো সেই টাকা আপনারা পাবেন সরাসরি ডিবিটির মাধ্যমে। এবার দেখুন, এটা হচ্ছে ইংলিশে ফর্মটা, তো আমরা বাংলা ফর্মটা দেখে নেব। এইবার এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, কিভাবে ফিল আপ করতে হবে, পুরো বিষয়টাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিওটা দেখে দেখে আপনারা ফর্মটা ফিল আপও করতে পারবেন। এখানে দেখুন পরিবারের প্রধানের নাম, তো পরিবারের প্রধানের নামটা এরা পুরোটা লিখতে হবে, সারনেম সহ এখানে লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। এবার এখানে হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন যে পরিবারের প্রধানের নাম কেন লিখবো অন্নপূর্ণা যোজনাতে? এই কারণের জন্য, কারণ ওই পরিবারটা কোন অবস্থায় আছে তো সেইটা পুরোটাই তুলে ধরার জন্য বা দেখার জন্য এই পরিবারের পুরো ডিটেলসটা নেওয়া হচ্ছে। আমরা একে একে 12টা পেজ আছে এই ফর্মের, তো 12টা পেজই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এবার পরিবারের প্রধানের নাম, যিনি পরিবারের প্রধান, বাবা হতে পারে, মা থাকলে মা হতে পারে। তো বাবার নাম দেবেন, যদি কারো বাবা থাকেন বা বাবা যদি থাকে তাহলে বাবা, যদি পরিবারের প্রধান হয় তাহলে বাবার নাম এখানে দেবেন। তারপরে তার ডেট অফ বার্থ দেবেন। হ্যাঁ, তিনি পুরুষ মহিলা বা অন্য, এই যে পরিবারের যিনি প্রধান তিনি পুরুষ মহিলা না অন্যান্য, তো পুরুষ যদি হয় পুরুষ আর মহিলা হলে মহিলা, এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে। তারপর পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে দেবেন, আধার নাম্বার দেবেন, ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তার নাম্বারটা এখানে দেবেন। তারপর পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের কতজন সদস্য আছে এখানে দেবেন, 4 হলে 4, 3 হলে 3, 5 হলে 5। তারপর তার ঠিকানাটা দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে এখানে। তারপর তার মোবাইল নম্বরটা দেবেন এখানে। এইবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পুরোটাই দিতে হবে। এই যে এখানে বললাম না, ধরুন কারো বাবার নাম লিখেছেন, ঠিক আছে, পরিবারের প্রধান তার বাবা, তাহলে তার মার নামটা প্রথমে 1 নম্বরে দিতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ দিতে হবে, আর সাথে তার হচ্ছে আধার কার্ডের নাম্বার, যে পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে। তাহলে 1 নম্বর সদস্য, যদি কেউ তার বাবাকে পরিবারের প্রধান হিসাবে ধরে তাহলে তার 1 নম্বর সদস্য হচ্ছে তার মা, মানে পরিবারের প্রধানের স্ত্রী। ঠিক আছে, এবার এখানে উনি অন্নপূর্ণা যোজনার অংশ কিনা বা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা, তো সেটার জন্য যদি হ্যাঁ করে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে কিচ্ছু দিতে হবে না। তারপরে দিবেন পরিবারের সদস্য যদি কোনো মহিলা হয়, প্রধান যদি কোনো মহিলা হয়, তাহলে তিনি অন্নপূর্ণা যোজনার যদি অংশ হয়ে থাকেন বা আবেদন করার জন্য যদি এই ফর্মটা ফিল আপ করে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে কোনো কিছু দেওয়ার দরকার নেই বা ক্রস দিয়ে দেবেন। ঠিক আছে, বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এইবার সদস্য সংখ্যা 2, এইবার তার তার পরিবারের প্রধানের প্রথম ছেলের, বড় ছেলের নাম দেবেন, তার জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, যদি ছেলে হয় ছেলে, মেয়ে হলে মেয়ে, তার বড় সন্তানের। এবার এখানে তার সাথে পরিবারের প্রধানের কি সম্পর্ক সেটা দেবেন। 3 নম্বর পয়েন্টে, যদি ওই পরিবারের ছেলে যদি হয়, যদি ওই ছেলে যদি বিবাহিত হয় তাহলে তার ওয়াইফের নাম দেবেন, জন্ম তারিখ দেবেন, লিঙ্গ দেবেন, সাথে পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, যদি তার বৌমা হয় তাহলে বৌমা দেবেন, যদি মেয়ে হয় মেয়ে দেবেন, ছেলে হলে ছেলে দেবেন, সাথে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে কিনা সেটা এখানে লেখা আছে, তো সেই অনুযায়ী আপনারা হ্যাঁ বা না দিয়ে দেবেন। তারপর সদস্য সংখ্যা 4, একই রকম ভাবে এটা ফিল আপ করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবো আমরা 10 নম্বর পয়েন্টে। এইবার এখানে বলা হয়েছে যে ওই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে যতজন সদস্য আপনারা এখানে ফিল আপ করবেন, প্রত্যেকটা সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড পুরোটাই দিতে হবে, এবং কোনো যে সদস্যের এই যে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে প্রত্যেকটা,
ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে। একই রকমভাবে সদস্য 1 ওখানে যে নামটা দিয়েছেন সেই এখানে একই রকম, ওখানে যদি সদস্য 2 তে যদি কারো নাম দিয়ে থাকেন তাহলে এখানে সদস্য 2 তে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কিন্তু দিতে হবে। ওখানে যেখানে যে নামটা লিখছেন সেই নামের সাথে রিলেটেড করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলসটা এখানে দিতে হবে। ব্যাংকের নাম দিতে হবে প্রথমে, তারপর অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। একই রকমভাবে ওটা ফিল আপ করতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এসে এপিক নম্বরটা এখানে দেবেন। এপিক নম্বর মানে হচ্ছে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। সাথে তিনি কোন অংশে আছে, কোন বিধানসভা ক্ষেত্রে আছে তার নামটাও কিন্তু এখানে লিখতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ডের নাম্বার দেবেন, তার বিধানসভা ক্ষেত্রের নম্বর, সাথে অংশ নম্বর পুরোটাই দিতে হবে। একই রকমভাবে সদস্য 1, ওখানে যে সদস্য 1 এ যার নাম লিখেছিলেন সেই সদস্যেরই ভোটার কার্ডের নাম্বার এখানে দিতে হবে, সাথে বিধানসভা ক্ষেত্র এবং অংশের নামও দিতে হবে। একই রকমভাবে এটা পুরোটাই ফিল আপ করবেন। সদস্য 1 2 3 4 বিভাগ। এইবার ইনি, এই যে হেড অফ দ্য ফ্যামিলি, তপ ইনি কি কোন, মানে তার কাস্ট কি, তিনি যদি জেনারেল হয় তাহলে জেনারেলে। আচ্ছা, যদি আর্থিকভাবে দুর্বল মানে ইডাব্লিউএস যদি হয় তাহলে ইডাব্লিউএস, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, অথবা তিনি ঝুঁকিপূর্ণ জাতিগোষ্ঠী যদি হন তাহলে পিভিটিজি, যদি হন তাহলে সেখানে এটাতে ক্লিক, শুধু টিক দেবেন। সাথে এবার আধার কার্ডে আরেকটা জিনিস বলে রাখি, পরিবারের প্রধানের যে এখানে যদি তিনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন বা ইডাব্লিউএস যদি হয়ে থাকেন জেনারেল বাদ দিয়ে, তাহলে কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে, অ্যাটাচ করতে হবে ডকুমেন্টস হিসাবে। ঠিক আছে? একই রকম ভাবে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, ঠিক আছে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তো না দেবেন। ঠিক আছে? একই রকম ভাবে যদি হ্যাঁ দিয়ে থাকেন, ডিজিটাল রেশন কার্ড যদি হ্যাঁ হয়, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনার এই যে রেশন কার্ড গুলো আছে তার মধ্যে কোনটা পড়ছে আপনার, এএওয়াই নাকি পিএইচএইচ নাকি এসপিএইচএইচ নাকি RKSY1 নাকি এটা, তো একই রকম ভাবে এটাও ফিল আপ করবেন। তারপরে দেবেন কি পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় হ্যাঁ, না হয় না। এবার যদি না হয় তাহলে এই তথ্যগুলো দিতে হবে না, কারণ যদি এবার রেশন আপনি পাচ্ছেন কিনা শুধু সেটাই দিতে হবে। আচ্ছা, এবার সম্পদ, বাড়িতে আপনার কেমন কি ধরনের সম্পদ আছে, বাড়ির ধরন এবং বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় তাহলে না দেবেন। পারিবারিক জমির মালিকানা, ঠিক আছে, আপনি পারিবারিক সূত্রে কোনো জমি পেয়েছেন কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এইবার একই রকম ভাবে এখানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি, এগুলো কিন্তু পুরোটাই হেড অফ দ্য ফ্যামিলির ডেটা। ঠিক আছে? পারিবারিক সদস্যের মোট জমির পরিমাণ, পারিবারিক সদস্যের মোট জমির পরিমাণ দিতে হবে। অনেকের দেখা যাচ্ছে কি হয় না, যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি বলছেন, তো তার যদি বাবা থাকে, তার বাবার নামে যদি জমির কতটা পরিমাণে জমি আছে, যদি সেটাকে আপনি যদি আপনার, যেহেতু আপনি এখনো পারিবারিক সূত্রে পাননি, তো পারিবারিক সূত্রে না পেলেও তো পরিবারের যে প্রধান আছে তার বাবার যে জমির কত পরিমাণে আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। সাথে কিন্তু রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আয়ার জমির নথি, এটাও কিন্তু দিতে হবে, এখানে অ্যাটাচ করতে হবে যদি আপনি এটা দেন। আচ্ছা, যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি ওই 4 চাকার কোনো গাড়ি আছে কিনা সেটা দেবেন, যদি হ্যাঁ থাকে হ্যাঁ, যদি না থাকে না। যদি হ্যাঁ 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 দেন তাহলে কিন্তু গাড়ির ধরন, গাড়ির সংখ্যা এখানে লিখতে হবে, মানে গাড়ির নাম্বার দিতে হবে, সাথে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে, সাথে গাড়ির ওই নথিগুলোও কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হতে পারে। ঠিক আছে? এরপরে নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে দেখবেন পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা। স্বাস্থ্য বীমা আপনি করে রেখেছেন কিনা? যদি না হয় তো না দেবেন। আর যদি হ্যাঁ হয়, তাহলে হ্যাঁ হলে আপনি কি সরকারিভাবে করে রেখেছেন নাকি বেসরকারিভাবে? অনেকের দেখা যাচ্ছে তার ছেলে চাকরি করে, কিন্তু বাবা চাকরি করে না। মানে পরিবারের প্রধান হচ্ছে চাকরি করে না, কিন্তু তার ছেলে মেয়েও চাকরি করে। তো ছেলে মেয়ে যেহেতু চাকরি করে তাহলে স্বাস্থ্য বীমা কিন্তু থাকে। আর এখন প্রায় ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এখন স্বাস্থ্য বীমা আছে।
যদি থাকে তো হ্যাঁ, যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট দেবেন, না হলে না দেবেন। এবং যদি প্রাইভেট হয়, যদি হেড অফ দ্য ফ্যামিলির যদি সরকারি বা বেসরকারি যদি স্বাস্থ্য বীমা না থাকে, তাহলে এখানে কিছু এটা ফিল আপ করার দরকার নেই। যদি তার থাকে তাহলে এখানে আপনি সরকারিভাবে পান, সরকারি স্বাস্থ্য বীমা না বেসরকারি স্বাস্থ্য বীমা সেটা দিতে হবে, প্লাস তার সাথে বীমার অঙ্ক কতটা পরিমাণে বীমার অঙ্ক সেটা দিতে হবে, প্লাস বীমার বিবরণ দিতে হবে, অর্থাৎ নাম্বার হয়তো দিতে হতে পারে, দিতে হবে। সেই সাথে ওই সদস্য 1 এর কোনো স্বাস্থ্য বীমা আছে কিনা, যদি থাকে তো দেবেন। সে যদি থাকে তো দেবেন, সেটা কি ধরনের, সরকারি না বেসরকারি সেটাও কিন্তু এখানে দিতে হবে। একই রকমভাবে সদস্য 1, 2, 3, 4 ও একই রকমভাবে প্রযোজ্য। এইবার হচ্ছে আয়, আয় বা পেশা। কোন সদস্য কি আয়কর বা পেশাগত মানে ইনকাম ট্যাক্স কি প্রদান করে আপনার কোনো সদস্য? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। দেখা যাচ্ছে পরিবারের প্রধান দেখা যাচ্ছে চাকরি করে না, কিন্তু এখন গভর্নমেন্টের সার্ভিস হোল্ডাররা কিন্তু এখন ইনকাম ট্যাক্স কিন্তু দেয়। তো সেক্ষেত্রে যদি পরিবারের প্রধান যদি ইনকাম মানে সার্ভিস না করে থাকেন, যদি করে থাকেন তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে সেটা হ্যাঁ দেবেন। আর যদি না করে থাকেন, যদি তার ছেলে মেয়েও যদি করে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাকে হ্যাঁ দিতে হবে। কারণ পরিবারের সব সদস্যের যেকোনো সদস্যের মধ্যে এটা কিন্তু আছে, দিতে হবে। আচ্ছা, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তো না দেবেন। প্রত্যেকেরই প্যান কার্ড আছে, তাহলে প্যান কার্ড যদি থাকে তাহলে প্রত্যেকের যে এই ঘরটায় হ্যাঁই হবে। সাথে প্যান কার্ডের যে নামটা আছে সেই নামটা দিতে হবে, প্লাস প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। একই রকম সদস্য 1 এরও একই দিতে হবে, সদস্য 2 এর ক্ষেত্রে একই রকম ভাবে দিতে হবে। এবার কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধানের পরিবারের প্রধান কি কাজ করেন? যদি তিনি চাকরি করেন তাহলে সরকারি ক্ষেত্রে, যদি তিনি চাকরি না করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে অন্যান্য দিয়ে চলে আসবেন, বা বেকার হলে বেকার, পরিযায়ী শ্রমিক হলে পরিযায়ী শ্রমিক, আর যদি এর মধ্যে কোনোটাই যদি না পারে তাহলে অন্যান্য। হ্যাঁ, এছাড়া যদি বেসরকারি কিছু ক্ষেত্রে চাকরি করেন তাহলে সেটাও এখানে বিবরণটা দেওয়া আছে, সেগুলোও দিতে হবে। এরপরে সদস্য 1 একই রকম ভাবে, সদস্য 1 এটাও একই রকম ভাবে, যারা হচ্ছে হাউস ওয়াইফ, ধরুন ম্যাক্সিমাম বাড়ির মহিলারা হচ্ছে হাউস ওয়াইফ, তো সেক্ষেত্রে তারা অন্যান্য দিয়ে বেরিয়ে যাবেন। এবার সদস্য সংখ্যা 2, সদস্য 2, সদস্য 3 একই রকম ভাবে তাদেরও ফিল আপ করতে হবে। তারপরে চলে আসবেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। ঠিক আছে? পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। কতজন সেই সদস্য শিক্ষিত আছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। যদি 4 হয় 4, 5 হলে 5। যদি অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা যদি 2 হয় তো 2, 1 হলে 1। এইরকমভাবে এখানে লিখতে হবে। লেখার পরে এখানে পরিবারের প্রধান শিক্ষিত, অশিক্ষিত। তো যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিতর ঘরে টিক দেবেন, দিয়ে লিখবেন যে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত। যদি 8 পাস হয় 8 পাস, যদি মাধ্যমিক পাস হয় তো মাধ্যমিক পাস, এটা দিয়ে দেবেন। যদি অশিক্ষিত হন, যদি পড়াশোনা না করে থাকেন তাহলে এখানে দেবেন। অশিক্ষিত ঘরে টিক চিহ্ন মারবেন। একইভাবে সদস্য 1, 2, 3, 4 একই রকম ভাবে এটা ফিল আপ করবেন। এবার হচ্ছে নিচে চলে আসবেন। নিচে আসার পর যদি আপনার পরিবারের কোনো সদস্য সাংবিধানিক কোনো পদে আছে কিনা, যেমন হচ্ছে মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। আগে তিনি ছিলেন, এখন মানে এখন তিনি নেই, তো সেক্ষেত্রেও কিন্তু দিতে হবে। ধরুন আগে কেউ বিধায়ক ছিল, এখন নেই, বা ধরুন আগে কেউ হচ্ছে প্রধান ছিল, এখন নেই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে হ্যাঁ দিতে হবে। হুম। আর যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর কত, সেটা এখানে প্রত্যেকের একটা সদস্য নম্বর থাকে, তো সেটাই কিন্তু এখানে দিতে হবে। একই রকম ভাবে কোনো সদস্য কি পেনশনভোগী, পেনশন পান? যদি হ্যাঁ তো হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। যদি পেনশন পান তাহলে যদি হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে থাকেন তাহলে তার নাম্বারটা, এখানে কত নম্বর সদস্য এটা পাচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে। যদি এখানে দেখুন এই যে সদস্য 5, ঠিক আছে, সদস্য 1, 2, 3, তো সেই সদস্য সংখ্যাটা শুধু জাস্ট এখানে দেবেন। ঠিক আছে? যদি 2 হয়, 2 সদস্য যদি আমরা পেনশন পাই তাহলে 2 সদস্য দেবেন। যদি হেড অফ দ্য ফ্যামিলি পেনশন পাই তাহলে হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে দেবেন, HOF লিখে দেবেন। ঠিক আছে? একই রকম ভাবে পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে দিয়ে দেবেন, অঙ্কে লিখবেন। হ্যাঁ, ধরুন কারো যদি বার্ষিক আয় যদি 40,000 হয় তাহলে 40,000 লিখবেন এরকম ভাবে। ঠিক আছে? কথাই লিখতে হবে না, শুধু যা সংখ্যাটা এখানে লিখে দেবেন, 40,000 এরকম ভাবে লিখে দেবেন। ঠিক আছে? এই যে এই ঘরে লিখতে হবে। এরপরে নিচের দিকে আসবেন। এইবার যেহেতু এই কিছুদিন আগে হচ্ছে SIR টা কমপ্লিট হলো, তো SIR এ আপনাদের যাদের নাম বাদ গেছে এবং তারা যদি CA তে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে CA তে যদি অ্যাপ্লাই করে থাকেন তার নথিটা এখানে দিতে হবে। ধরুন পরিবারের প্রধান অ্যাপ্লাই করেছে, তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয়
তাহলে আবেদন নাম্বারটা এখানে দিতে হবে। হ্যাঁ, বা সিএ আপনি পেয়ে গেছেন, যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। যদি আপনি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয় বলে চলে যাবেন। যাদের সিএ তে অ্যাপ্লাই করেননি বা সিএ যাদের নেই, তো তাদের প্রযোজ্য নয় বলে চলে যাবেন। আর যারা অ্যাপ্লাই করেছেন তাদের আবেদন নম্বরটা দিতে হবে। আর যারা পেয়ে গেছেন সিএ সার্টিফিকেট, তো তাদের এখানে এই ঘরে টিক দিতে হবে, প্লাস সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। একই রকম ভাবে সদস্য 1 2 3 4 একই রকম ভাবে এগুলো ফিল আপ করতে হবে। এবার আপনি অন্যান্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান কিনা, ধরুন এখানে কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে কিষাণ ক্রেডিট, এআরডি, হ্যাঁ, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, যদি এগুলো পেয়ে থাকেন তাহলে হচ্ছে এদের নাম্বারগুলো দিতে হবে, প্লাস আইডির সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটা দিতে হবে। যদি না পেয়ে থাকেন তাহলে এখানে দেওয়ার দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, একই রকম ভাবে সদস্য ওয়ানের ক্ষেত্রেও দিতে হবে। এবার ধরুন সদস্য পরিবারের প্রধান হচ্ছে পায় না, ঠিক আছে, কিন্তু তার দেখা যাচ্ছে ছোট ছেলে বা মেজো ছেলে, যে সদস্য সংখ্যা যে 2 আছে সে পায়। তাহলে কিন্তু এখানে আপনার পরিবারের প্রধানের এই ঘরটা ফিল আপ করতে হবে না, সদস্য 2 তে এই ঘরটা ফিল আপ করবেন। প্রথমে নাম্বারটা দেবেন, তারপরে আইডির সংখ্যা দেবেন, তারপর যে তারিখে ইস্যু হয়েছে সেটা দেবেন। একই রকম ভাবে এগুলো করতে পারবেন। যদি এসআইআর থেকে আপনার নাম বাদ পড়ে থাকে, বা আপনি এসআইআর এর নাম বাদ পড়ার পরে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, বিচারাধীন আছে, তাহলে সেক্ষেত্রেও আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, এসআইআর থেকে আপনার নাম বাদ পড়ে থাকে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, যদি না হয় তাহলে না দেবেন। আর যদি বলেন যে না আমি আমার এটা ক্ষেত্রে প্রযোজ্য নয়, তো প্রযোজ্য দিয়ে দেবেন। আর যদি হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ দেবেন। সাথে এখানে মামলার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে, কত নম্বরে আপনার মামলাটা আছে বা কত নম্বর কেস, এটা আপনাকে দিতে হবে এখানে মামলার নম্বরটা। একই রকম ভাবে সদস্য 1 2 3 4 টা একই রকম ভাবে আছে। হ্যাঁ, তারপরে নিচের দিকে চলে যাবেন, এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবার এখানে শিশুর সংখ্যা, ওই যে বললাম, কারো যদি 5 বছরের কোনো বাচ্চা থাকে বা 6 বছরের যদি বাচ্চা থাকে, তাহলে সেই শিশু মানে হচ্ছে 12 বছরের নিচে যারা আছে, তো তাদেরকে সাধারণত চাইল্ড হিসাবে ধরে নেওয়া হয় আমাদের মেডিকেল ভাষায়। তো শিশুর সংখ্যা, যদি 1 নম্বর শিশু হয় তাহলে সেই শিশুর নাম দেবেন, সেটা শ্রেণী, হুম, বিদ্যালয়ের নাম দেবেন, ধরন দেবেন, কোন স্কুলে পড়ে, সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল না স্পন্সর বিদ্যালয়। এবার যদি সরকারি হয় তাহলে সরকারি, আচ্ছা বেসরকারি হলে বেসরকারি, স্বীকৃত মাদ্রাসা হলে মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা হলে মাদ্রাসা, অথবা অন্যান্য কিছুতে যদি পড়ে থাকে, ধরো কোনো আশ্রম টাশ্রমে আছে, তাহলে সেক্ষেত্রেও এখানে দিতে পারেন। একই রকম ভাবে শিশু সদস্য সংখ্যা, শিশু সংখ্যা 2, তো একই রকম ভাবে এগুলো ফিল আপ করবেন। ঠিক আছে, তারপর নিচের দিকে চলে আসবেন। শিশুর এবার হচ্ছে, যদি 3 বছরের বাচ্চা থাকে বা 6 মাসের যদি কারো বাচ্চা থাকে, তাহলে সেই বাচ্চা কি কি টিকা পায়, তো সেই টিকাকরণ গুলোও কিন্তু এখানে দিতে হবে। যদি বলেন যে হ্যাঁ, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, তাহলে এখানে দিতে হবে, টিক চিহ্ন দিতে হবে। যদি টিকাকরণ নেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিতে হবে, যদি কেউ না নিয়ে থাকে, কারণ এখন ম্যাক্সিমামটা হচ্ছে টিকাকরণ হয়ে গেছে। ঠিক আছে, একই রকম ভাবে শিশু সদস্য কারো যদি 5 বছর বয়স হয়, তাহলে তার তো 5 বছরের যেটা ইয়েটা, ওখানে তো টিকা তো শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, একই রকম ভাবে এখানে টিক চিহ্ন দেবেন। এবার সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পেয়ে যাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন। ঠিক আছে, যদি না পেয়ে থাকেন তাহলে না দেবেন। এটা পরিবারের প্রধানের ক্ষেত্রে। একই রকম ভাবে প্রকল্প, ধরুন সদস্য সংখ্যা 1 2 3 4 একই রকম ভাবে এখানে আছে। হুম, এবং তার তিনি কোন প্রকল্পটা পাচ্ছে সেই প্রকল্পের নাম দেবেন। হ্যাঁ, সেই প্রকল্প ধরনটা উল্লেখ করবেন, কবে থেকে পাচ্ছেন না পাচ্ছেন এগুলো সব এক এক করে লিখতে হবে। একই রকম ভাবে সদস্য সংখ্যা 1 এও আছে। ঠিক আছে, ওই হেড অফ দ্য ফ্যামিলি যেখানে যেমন ভাবে লিখেছিলেন সেই রকম ভাবে এখানেও এই সদস্য সংখ্যা 1 2 3 4 ও একই রকম ভাবে লিখতে হবে। এই যে ডিবিটির মাধ্যমে যদি আপনি এগুলো না পেয়ে থাকেন তাহলে সেটা কেন দেননি, বা ফিল আপ করেননি কেন, সেটার কারণটা কিন্তু এখানে লিখতে হবে, সেটা অফিসাররা লিখবে। এরপরে সবচেয়ে শেষের পেজটা আছে, এখানে দেখুন, এখানে আপনি এই যে উপরে যে বিবরণগুলো দিয়েছেন এক এক করে, উপরে যে বিবরণগুলো দিয়েছেন এক এক করে, সেই বিবরণগুলো প্রত্যেকটাই যে আপনি সঠিক দিয়েছেন সেটারই আপনাকে এখানে স্বীকার করতে হবে। হ্যাঁ, যে হ্যাঁ আমি ঘোষণা করতে হবে যে হ্যাঁ আমি এই উপরে যে বিবরণগুলো দিয়েছি সেগুলো সবগুলোই সত্য, দিয়ে এখানে সম্মতি
ঘরে একটা টিক চিহ্ন দেবেন, দিয়ে এখানে পরিবারের প্রধান এখানে কিন্তু সাইন করবে, ঠিক আছে, অন্য কেউ নয়, এখানে কিন্তু পরিবারের প্রধান সাইন। তারপরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে, ঠিক আছে, যারা এই ফর্মটা কালেক্ট করবে তারাই কিন্তু, বা সংগ্রহ করবে এই ফর্মটা, তারাই এই নিচের এই অংশটা ফিল আপ করবে, যে আমি বলে তার নামটা, পরিবারের প্রধানের নাম, হ্যাঁ, পুত্র কন্যা, কার, তার বাবার নাম লিখবে, পরিবারের প্রধানের যদি নাম লেখেন, যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম লিখবে, তারপর তার শহরের, গ্রামের নাম, হ্যাঁ, তারপর কোন পঞ্চায়েতের আন্ডারে, ব্লকের নাম, জেলা, এগুলো সবকিছু লিখবে। লেখার পরে এখানে যিনি প্রধান আছেন, অফিসার আছেন, তিনি এখানে একটা সুপারিশ করবে বা সাইন করবেন তিনি, হ্যাঁ, করার পর অ্যাকসেপ্ট করে নেবেন এই ইয়ে ফর্মটা। আচ্ছা, এতক্ষণ ধরে আমি আপনাদের এই যে ফর্মটা বোঝালাম, এবার এই ফর্মটা আপনারা পাবেন কোথা থেকে, এটা কিন্তু একটা প্রশ্ন। তো আপনারা করবেন কি, আপনাদের তো এমনি অফলাইনে যখন আবেদন করবেন তখন তো আপনাদের বাড়িতে গিয়ে বিডিওর কর্তৃপক্ষ যারা আছে তারা গিয়ে আপনাদেরকে ফর্মটা দেবে, ওখান থেকে আপনারা পেতে পারেন, অথবা আপনারা আপনাদের যে নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস আছে বা বিডিও অফিস আছে সেখানেও গিয়েও আপনারা কালেক্ট করতে পারেন, অথবা আপনারা করবেন কি, যে কোনো সাইবার ক্যাফে যাবেন, বা আপনারা মোবাইল থেকে আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন, করে প্রিন্ট আউট বের করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন না, এই যে আপনারা যে কোনো একটা সার্চ বার নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা সার্চ বারে সার্চ করবেন অন্নপূর্ণা ভান্ডার বলে কথাটা লিখে সার্চ করবেন, ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডার বলে কথাটা লিখে সার্চ করবেন, তাহলেই হবে। একটু নিচের দিকে আসবেন, বা সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন, একটু নিচের দিকে এসেই দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখুন এখানে লেখা আছে, দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউবি ডট গভ ডট ইন, এই ওয়েবসাইটে চলে যাবেন, সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সার্চ করবেন, করার পরেই দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে, এরকম একটা পেজ খুলে যাবে, তারপরেই আপনারা দেখবেন এখানে একে একে ডাউনলোডের অপশন দিয়েছে, দেখুন এই দেখুন পশ্চিমবঙ্গ সরকার, তারপর ডাউনলোডের অপশন দিয়েছে দেখুন ডান দিকে, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশ, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলা, ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম হিন্দি, এই তিনটে ফর্ম আছে। তো আপনারা যদি বাংলায় ডাউনলোড করতে চান তাহলে বাংলাতে ক্লিক করবেন, করে ডাউনলোড করে ফর্মটা প্রিন্ট আউট বার করবেন, করে আপনারা ফিল আপ করে আগে থেকে রাখতে পারেন, রাখার পর তারপর বিডিও কোনো কর্তৃপক্ষ এলে বা বিডিও অফিসে গিয়ে আপনারা এটা জমা দিয়ে দিতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন, এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন।